তুইও আমার মতো বড্ড একা, তাই না রে? কেউ ভালোবাসে না, ফিরেও তাকায় না, তবুও তো আছিস। দেখ, মরে তো যাসনি, বেড়েই চলেছিস নির্লজ্জের মতো, ঠিক আমার মতো। দুঃখ করিস না, এবার থেকে আমি ভালোবাসবো তোকে। তোকে দেখলেই যে আমার নিজের কথা মনে পড়ে। রান্নাঘরের পেছনে লম্বা হয়ে বেড়ে ওঠা শীর্ণ প্রায় ন্যাড়া গোলাপ গাছটার গোড়ায় মাটি কুপিয়ে দিয়ে তাতে জমিয়ে রাখা সেদ্ধ চায়ের পাতা মিশিয়ে দিতে দিতে নিজের মনেই বিড়বিড় করছিল অন্তরা। রান্নাঘরের জানালা দিয়ে ওর নজর পড়েছে এই গাছটার দিকে। চারিদিকে আগাছা জমে থাকা আবর্জনার মধ্যে দাঁড়িয়ে থাকা একলা বেমানান গাছটা অবহেলা আর অযত্নের মধ্যেও প্রাণপণে ডালপালা ছড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চাইছে। এই বেমানান পরিবেশে কোথা থেকে জন্মালো গাছটা কে জানে। অন্তরার যত্নের বহর দেখে প্রায় হাসে প্রশান্ত। পণ্ডশ্রম করছো গো, এই গাছ কি আর বাঁচবে? বাঁচলেও ফুল যে দেবে না সেটা নিশ্চিত। এত শৌখিন গাছ কি এভাবে বাঁচে? অন্তরা জবাব দেয় না, মনে মনে ভাবে যত্ন করতে দোষ কি? ভালোবাসা আর যত্নের অভাবে কত কষ্টে আছে গাছটা, সে তো ওর চেয়ে বেশি কেউ জানে না। বিয়ের পর এই বাড়িটায় মাস তিনেক হয়ে গেলেও নিজের অবস্থানটা আজও স্পষ্ট নয় অন্তরার কাছে। এত বড় বাড়িতে লোক মোটে 2 জন, এখন ওকে নিয়ে 3 জন। স্বামী প্রশান্ত আর বছর 15-র গম্ভীর ছেলেটাকে এতদিনেও বুঝে উঠতে পারল না। বুঝবেই বা কী করে? কথাই তো বলে না। ছেলের বাবাই সমঝে চলে ছেলেকে, তো অন্তরা তো কোনছাড়। বাবা ছেলের দেখাশোনা আর রান্না বান্না করা ছাড়া অন্তরার কোনো কাজ নেই এ বাড়িতে। কোনো পরিচয়ও কি আছে? তবে ওর মতো মেয়ের ভাগ্যে এই নাকি যথেষ্ট। একরাশ বাসনপত্র মেজে নিয়ে এসে রান্নাঘরের তাকে সাজিয়ে রাখতে রাখতেই মামির ডাক পড়ল, অনু শুনে যায় এদিকে। তাড়াতাড়ি ভেজা হাত দুটো মুছে নিয়ে মামির ঘরের দিকে দৌড়ালো অন্তরা। মামি ওর দিকে ভালো করে নজর চালিয়ে বলল, ভালো একটা শাড়ি পরে একটু সেজে নিয়ে গিয়ে তারপর চা করে নিয়ে আয় 3 কাপ। এক ভদ্রলোক এসেছেন তোর মামার সাথে। পায়ে পায়ে নিজের ঘরে গিয়ে ঢুকলো অন্তরা। আজকাল এরকম মাঝে মাঝেই হুটহাট সেজে গুজে লোকের সামনে গিয়ে বসতে হয় ওকে। হঠাৎ করে মামা আর মামি দুজনেরই মনে হয়েছে ওকে এবার ঘাট থেকে নামানো দরকার। তাদের মেয়েটাও বড় হয়েছে। এর আগে অন্তরার বিয়ে না দিলে লোকে যদি মন্দ বলে। দেখতে দেখতে অন্তরার বয়স 30 পার হয়ে গেল, তবুও বিয়ের পিঁড়িতে বসতে পেল না। অবশ্য এর জন্যে মামা মামির কোনো দোষ নেই। 8 বছর বয়সে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরে একটা পায়ে এমন বাজেভাবে ভেঙে গেছিল যে সারা জীবনের জন্য ওই পা টেনে টেনে চলা ছাড়া আর কোনো উপায় ছিল না। হয়তো ভালো চিকিৎসা করলে পা সেরেও যেতে পারত, কিন্তু মামা আর মামির কি অত দায় পড়েছে টাকা খরচ করে অন্তরার চিকিৎসা করানোর। আশ্রয় দিয়েছেন, খেতে পড়তে দিয়েছেন, এটাই গজন করে। এই কমজোরি পায়ের জন্য অবশ্য কিছু আটকে যায়নি। সব কাজেই সে সমান দক্ষ স্বাভাবিক মানুষের মতো। শুধু চলার সময় অল্প ঘুরিয়ে ঘুরিয়ে চলতে হয়। এই কারণেই অন্তরাকে আদৌ কেউ পছন্দ করবে কি না সেই নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল মামা আর মামির। এমন কোনো গুণ বা রূপও তো কিছু নেই যে বাড়ি বয়ে সম্বন্ধ আসবে। তাছাড়া মা বাবা নেই, মামার কাছে মানুষ, এমন পাত্রে কেই বা চায়। বিয়ে হচ্ছে না বলে কোনো আক্ষেপ ছিল না অন্তরার।
মামার সংসারে সে বেশ মানিয়েই নিয়েছিল। শুধু মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে পাশের ঘর থেকে চাপা গলার কিছু কথা ছিটকে এসে কানে লেগে মন খারাপ করে দিয়ে যেত। মেয়েটাকে আর কতদিন ঘরে বসিয়ে খাওয়াতে হবে, সেই আক্ষেপে হয়তো রাতের ঘুমটাই বরবাদ হয়ে যেত মামা আর মামির। অন্তরার মনে হতো, বেঁচে আছে কেন ও? বেঁচে থাকাটা কি খুব জরুরি ছিল? যে অ্যাক্সিডেন্টে মা বাবা চলে গেল, সেখান থেকে ওকে বেঁচে ফিরতে হলো কেন? কিসের জন্য? বিয়ে ঠিক হয়ে গেছে অন্তরার। লোকটার নাম প্রশান্ত দত্ত। প্রায় ৪৫ বছর বয়স। অন্তরার থেকে প্রায় ১৫ বছরের বড়। অন্তরা এখন স্বপ্ন দেখে নতুন ঘর, নতুন সংসারের। প্রশান্ত দত্ত লোকটা কেমন হবে কে জানে। একদিনেই চায়ের কাপ হাতে দিয়ে এক ঝলক দেখেছিল। সেই দেখায় কতটাই বা বোঝা যায়। লোকটা কি ভালোবাসবে ওকে? ভালোবাসার কথা মনে হতে বুক গুড়গুড় করে ওর। মামার কাছে শুনেছে লোকটার নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজছিল। মামাই তখন অন্তরার কথা বলেন। সব কিছু জেনেও লোকটা রাজি হয়ে যায়। লোকটার হয়তো আর উপায় ছিল না। ১ বছর আগে বউ মারা যেতে বিপাকে পড়েছিল। ছেলের সংসার, কাজ সব কিছুর চাপে পড়ে নাজেহাল হচ্ছিল। এমন কারো দরকার ছিল ওর, যে নিজের মনে করে ভালোবেসে এলোমেলো সংসারটাকে আবার গুছিয়ে দেবে। অন্যের ফেলে যাওয়া সংসারই হোক, তবু তো এখন নিজের হবে। এই ভাবনাতেই ছন্নছাড়া জীবনটাকে নতুন করে সাজানোর স্বপ্নে বিভোর ছিল অন্তরা। প্রথম ছন্দপতন ঘটল ফুলশয্যার রাতে। লোকটা স্পষ্ট করে বুঝিয়ে দিল, বিয়ে যখন করেছি আমার স্ত্রী হওয়ার যোগ্য মর্যাদাই তুমি পাবে, তবে আমাদের মাঝে আর তৃতীয় কেউ আসবে না, এটা মনে রেখো। এই সংসারে আমার স্ত্রী পরে, আগে আমার ছেলের মা হয়ে উঠতে হবে তোমাকে, এবং শুধু ওর মা হয়েই থাকতে হবে আজীবন। পারবে তো? কিছু না বুঝেই ঘাড় হেলিয়েছিল অন্তরা। ওর জীবনটা কোনোদিনই সহজ ছিল না, আজই বা সহজ হবে কি করে? এর মধ্যেই প্রাণপণে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে ওকে। সেদিন থেকেই প্রশান্ত দত্ত স্ত্রী হবার চেয়ে ১৫ বছরের গম্ভীর ছেলেটার মা হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে আসছে অন্তরা। দেখতে দেখতে ৬ মাস কেটে গেছে। অন্তরার অবস্থার পরিবর্তন হয়নি। বাইরে থেকে দেখতে গেলে এ সংসারের সব কিছুই তার, তবে ভেতর থেকে অন্তরা জানে কিছুই ওর নয়। এখনো এই সংসারের সব কিছুতেই একজনের নামই জড়িয়ে আছে। চলে গিয়েও যিনি সংসারের পুরোটাই দখল করে আছেন। এমনই যদি হবার ছিল, লোকটা অন্তরাকে খামোখা এই সংসারে টেনে নিয়ে এলো কেন? অন্যের সংসারে নিজের নির্লজ্জ উপস্থিতি আর জানান দিতে ভালো লাগছে না। কিছুতেই যেন সংসারটাকে নিজের করে নিতে পারছে না। ত্রুটিটা কার? ওর নিজেরই কি? কদিন বাদে এই ছেলেটার বড় পরীক্ষা। সারাক্ষণ নিজের ঘরে পড়াশোনায় ব্যস্ত থাকে। স্বামীর কড়া হুকুম, ছেলের দিকে বিশেষ নজর রাখতে হবে। ওর যাতে একটু অসুবিধে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অন্তরাকেই। সন্ধেবেলা ১ গ্লাস গরম দুধ হাতে ছেলের ঘরের দিকে হেঁটে গেল অন্তরা। দরজার সামনে দাঁড়িয়ে পর্দার ফাঁক দিয়ে দেখল এক মনে পড়ছে পদ্মনাভ, প্রশান্ত আর মল্লিকার আদরের পিকু। ছেলেটা দেখতে একেবারে ওর মায়ের মতো হয়েছে। পিকুর পড়ার টেবিলের উপর দেওয়ালে ঝোলানো মল্লিকার হাসি হাসি মুখের ছবিটার দিকে একবার তাকালো অন্তরা। কি ভাগ্য করেই এসেছিলেন ভদ্রমহিলা, চলে গিয়েও দখল করে রেখেছেন সবাইকে। যেমন স্বামী তেমন ছেলে, দুজনেরই মন জুড়ে রয়েছেন তিনি। ঘরে ঢুকে পিকুর সামনে দুধের গ্লাসটা টেবিলের ওপর বসিয়ে দিয়ে অন্তরা বলল, দুধটা খেয়ে নাও বাবু,
ঠান্ডা হয়ে যাবে নইলে। খেয়ে নেব। বইয়ের পাতার থেকে চোখ না সরিয়েই বলে পিকু। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে অন্তরা। খুব ইচ্ছে করে পিকুর মাথায় হাত রাখতে, ইচ্ছে করে ওর মুখ থেকে মা ডাক শুনতে। ওর দু চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে নিতে চাই অন্তরা, কিন্তু সাহস পায় না কিছুতেই। মনে পড়ে প্রথম প্রথম এই ছেলের আগোছালো এলোমেলো ঘরটা গুছিয়ে দিতে চেষ্টা করত। সেই সময়ই একদিন পিকুর টেবিলের উপর ঝোলানো ওর মায়ের ছবিটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করছিল। হঠাৎ পিকু এসে কেড়ে নেয় মায়ের ছবিটা। অত্যন্ত উদ্ধত ভঙ্গিতে অন্তরাকে বলে, আপনি কেন এ ঘরে ঢুকেছেন? আমার মায়ের ছবিতে হাত দিয়েছেন? ছবিটায় ধুলো পড়েছিল, মুছে দিচ্ছিলাম তাই। আমতা আমতা করে বলার চেষ্টা করেছিল অন্তরা। দরকার নেই তো, মায়ের ছবি আমিই মুছে নেব, আপনি যান এ ঘর থেকে। ছেলেটা যদিও উদ্ধত ভঙ্গিতে কথাগুলো বলেছিল, অন্তরার কেন যেন মনে হচ্ছিল ওই ঔদ্ধত্যের আড়ালে বিশাল এক কষ্ট লুকিয়ে রেখেছে ও, যে কষ্ট হয়তো হাজার চেষ্টাতেও ছুঁতে পারবে না সে। মাথা নিচু করে পিকুর ঘর থেকে বেরিয়ে এসেছিল। অন্তরা বেরিয়ে আসার একটু পরেই প্রশান্ত ছেলের ঘরে ঢুকেছিল। রান্নাঘর থেকেও ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রশান্ত বলছিল, ও তোমার মা হয় পিকু? মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? মা? ও আমার মা? পিকুর গলায় বিদ্রূপ চাপা ছিল না। নয়তো কি, শুধু তোমার অযত্ন হচ্ছে বলেই ওকে এ বাড়িতে নিয়ে এলাম। কেন, তুমি ওকে মা ভাবতে পারছো না? ও তো অনেক যত্ন করে তোমার। মায়ের জায়গায় আমার কাউকে দরকার ছিল না বাবা, তোমার হয়তো দরকার ছিল, তাই তুমি নিয়ে এসেছো। পিকুর উদ্ধত জবাব। তোর যদি এতই অনিচ্ছে ছিল তবে আগেই বললি না কেন? আমি তো জিজ্ঞেস করেছিলাম। আমি বললেই কি তুমি শুনতে? আবার পিকুর গলায় বিদ্রূপের ছোঁয়া। অসহায় ভঙ্গিতে ছেলের ঘর থেকে বের হয়ে এসেছিল প্রশান্ত। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করেছিল অন্তরার। কেন ওকে এ বাড়িতে নিয়ে এলো লোকটা? সে রাতেই প্রশান্ত গম্ভীরভাবে অন্তরাকে বলেছিল, পিকুর ঘরে এভাবে যখন তখন ঢোকার দরকার নেই, ও যখন পছন্দ করে না। চুপ করেছিল অন্তরা। তারপর যতটা সম্ভব গুটিয়ে নিয়েছিল নিজেকে। তবে মাঝে মাঝেই একলা নিঃসঙ্গ মাহারা ছেলেটার করুণ মুখের দিকে তাকিয়ে ওর মা হয়ে উঠতে ইচ্ছে হয়েছে। প্রশান্তর কাছ থেকে ছেলের পছন্দ অপছন্দের খোঁজ করেছে বারবার। ওর পছন্দের রান্নাগুলো বারবার সাজিয়ে দিতে চেয়েছে খাবারের থালায়। অসুখ বিসুখে দূর থেকে হলেও সারাক্ষণ নজর রেখেছে। দুধের গ্লাসটা রেখে পিকুর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল অন্তরা। পড়তে পড়তেই হঠাৎ খেয়াল হলো পিকুর। ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? আপনি কি কিছু বলবেন? এর মানে অন্তরার এখানে দাঁড়িয়ে থাকা পছন্দ করছে না ও। মাথা নেড়ে বেরিয়ে এলো অন্তরা। সে তো আপ্রাণ চেষ্টা করছে এই সংসারের একজন হয়ে উঠতে, কিন্তু তারাই তো দূরে সরিয়ে দিচ্ছে ওকে। ছেলে আর স্বামী দুজনেই কেমন ছাড়া ছাড়া ব্যবহার করে। এই সংসারে কেন যে আছে বুঝে উঠতে পারে না। বিকেলে প্রচণ্ড মাথা ব্যথায় বিছানা ছেড়ে উঠতেই পারছিল না অন্তরা। দুদিন ধরেই কেমন জোর জোর লাগছিল, আমল দেয়নি। আজ প্রশান্তও বাড়ি নেই, অফিসের কাজে বাইরে গেছে কয়েকদিনের জন্য। ছেলেটা স্কুল থেকে ফিরেছে একটু আগেই, ওকে তো কিছু খেতে দিতে হবে। কষ্ট করে বিছানা ছেড়ে রান্নাঘরে গেল। বিকেলে স্কুল থেকে ফিরে হালকা কিছু খাই পিকু, রাতে একসাথে ভাত খাই। এখন কিছু বানানোর মতো শক্তি নেই। দুধ আর কর্নফ্লেক্স বাটিতে ঢেলে নিল অল্প। পিকু এই খাবারটা পছন্দ করে বেশ। বাটিটা হাতে করে পিকুর ঘরে ঢুকলো। বাবু,
এই খাবারটা খেয়ে নাও। শরীরটা ভালো লাগছে না, তাই কিছু বানাতে পারলাম না। পিকু শুয়েছিল বিছানায়, এবার উঠে বসল। কি হয়েছে আপনার? তাকিয়ে আছে পিকু। এমন কিছু না, মাথা ধরেছে অল্প। আমি একটু শুই গিয়ে? তুমি কিন্তু খাবারটা খেয়ে নিও। ক্লান্ত পায়ে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল অন্তরা। শরীরটা অসম্ভব খারাপ লাগছে, মাথা ব্যথা করছে, বমি বমি করছে, কেমন যেন আচ্ছন্ন আচ্ছন্ন লাগছে। জ্বর আসছে নাকি? চোখ বন্ধ করতেই এক গভীর অন্ধকারের মধ্যে তলিয়ে গেল সে। মাথায় এক ঠান্ডা স্পর্শে চোখ খুলল অন্তরা। পিকু ঝুঁকে আছে ওর দিকে। কত রাত এখন? পিকুর খাওয়ার সময় হয়েছে কি? ধর্মড়িয়ে উঠে বসতে চাই অন্তরা। পিকু উদ্বিগ্ন গলায় বলে, তোমার গায়ে যে অনেক জ্বর, ওষুধ খেয়েছো কিছু? ও কিছু না, সেরে যাবে। আচ্ছন্ন অন্তরা খেয়াল করে না পিকু ওকে আর আপনি বলছে না। পিকুর জন্য খাবার তৈরি করতে রান্নাঘরের দিকে পা বাড়ায় সে। তারপরেই মাথা ঘুরে যায়, চারপাশ অন্ধকার হয়ে আসে। টলে পড়ে যাওয়ার মুহূর্তে কিশোরের দুটি হাত পেছন থেকে ধরে ফেলে ওকে। চোখ মেলতেই উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে যায় অন্তরার। এটা কোথায় শুয়ে আছে ও? আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসে মাথা। কাজ করতে শুরু করেছে মস্তিষ্ক। নিজের ঘরেই শুয়ে আছে ও। এখন দিনের বেলা, কটা বাজে কে জানে। কাল রাতে সেই যে মাথা ঘুরে গেছিল, তারপরে কিছু আর মনে নেই পরিষ্কার। আবছা আবছা মনে পড়ছে পিকু ওকে শুইয়ে দিচ্ছে বিছানায়, তারপর কি একটা ওষুধ যেন খাইয়ে দিয়েছিল, এইটুকুই মনে আছে শুধু। ছেলেটা কই এখন? ইস, কাল রাতে খাওয়াও হয়নি ওর। উঠে বসলো অন্তরা। শরীরটা এখন অনেকটাই ভালো লাগছে। উঠে বসেই চমকে উঠল ও। পায়ের কাছে গুটিসুটি হয়ে কে শুয়ে আছে ওটা? পিকু এখানে কেন? ছেলের গায়ে হাত দিয়ে সাবধানে ডাকলো, পিকু বাবু ওঠো। ধর্মর করে উঠে বসে পিকু। ঘুম ভাঙা চোখে ফ্যাল করে তাকায় অন্তরার দিকে। কি হয়েছে পিকু? তুমি এখানেই শুয়েছিলে কাল? আমার যে কাল হঠাৎ করে কি হলো? পিকু হঠাৎ করে অন্তরাকে চমকে দিয়ে জড়িয়ে ধরল ওকে দু হাতে। আর অন্তরা স্পষ্ট বুঝতে পারল পিকু কাঁদছে ওকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকলো অন্তরা। তারপর নরম গলায় বলল, কি হয়েছে বাবু, কি হয়েছে? আমি কাল রাতে এত ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম মা যেমন আমাকে ছেড়ে চলে গেছে, তেমন তুমিও চলে যাবে। কত ডাকছিলাম তোমায়, সাড়াই দিচ্ছিলে না। ফোঁপাতে ফোঁপাতে বলল পিকু। অন্তরার চোখেও জল চলে এলো। মাকে হারানোর যন্ত্রণা যে কি, সেটা অন্তরার চেয়ে বেশি কে জানে। কি করে এই যন্ত্রণা সহ্য করছে ছেলেটা, অন্তরা ভালোই বুঝতে পারে। পিকুর মাথায় হাত রাখে অন্তরা। এতদিন বাদে গাম্ভীর্যের খোলস ভেঙে অন্তরার সামনে এসে দাঁড়িয়েছে নরম অবুঝ এক কিশোর, যে মাকে হারানোর যন্ত্রণা ভুলতে চাইছে ওকেই আঁকড়ে ধরে। ঠিক এরকম ভালোবাসাই তো চাইছিল অন্তরা। মা না হোক, পিকুর মায়ের মতো তো হয়ে উঠেছে এতদিন পর। দুপুরেই প্রশান্ত এসে হাজির। কাল পিকু এত ভয় পেয়ে ফোন করেছে, ছুটতে ছুটতে এলাম তাই। এখন ঠিক আছো তো তুমি? মৃদু হেসে মাথা হেলাই অন্তরা। মনে মনে ভাবে, এখন ঠিক না হয়ে উপায় আছে? এত ভালোবাসার সন্ধান পেয়েও কি খারাপ থাকতে পারে সে?
বিকেলে গোলাপ গাছটার গোড়ায় জল ঢালতে গিয়ে চমকে উঠল সে। কচি কচি পাতা গজিয়েছে সেই গাছে। পাতা যখন গজিয়েছে, ফুল ফুটতে আর কতদিন? অন্তরা ফিসফিস করে বলে, শুনছিস, আমি আর একা নই, ঠিক তোর মতো। কচি কচি পাতারা ভালোবেসে যেমন জড়িয়ে ধরেছে তোকে, ঠিক তেমনি এই সংসারও জড়িয়ে ধরেছে আমাকে মায়ায়, ভালোবাসায়। বাকি পথটুকু আমাকে আর একা চলতে হবে না, কি বলিস? অসাধারণ এই গল্পটি লিখেছেন মাধবী ভট্টাচার্য। গল্পটির নাম মায়ের মতো। পাঠ যদি একটু আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না প্লিজ। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, মতামত দেবেন প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের। নমস্কার।